আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাবো, এই যে পুলিশ হত্যার বিষয়টা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত একটা অংশ বলছে যে এটা মীমাংসিত ইস্যু, এটা তদন্ত করলে তারা রাজপথে আন্দোলন করবে। এটা অন্তর্নিহিত তাৎপর্য নীলুফার চৌধুরী। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা রেভলিউশনের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। সবাই সবাইকে সন্দেহ করছে, কেউ সন্দেহের ঊর্ধ্বে না। পুলিশকে সন্দেহ করছে জনগণকে মারার জন্য, জনগণকে সন্দেহ করছে পুলিশকে মারার জন্য। এখন দুইটাই কিন্তু সত্যি, আংশিক শক্তি বা পূর্ণাঙ্গ শক্তি। এখন রেভলিউশনের কিছু ল আছে, রেভলিউশনে কতটা সেই লটা কার্যকরী হয় বা হয় না, সেটা যদি ওই সরকার এত কিছু তথ্যপাত্র এত কিছু হাতে না নিয়ে যদি রেভলিউশনটাকে বৈধতা দিয়ে যদি সবাইকে রিকোয়েস্ট করতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। এই যে 1.5 বছরের মতো শুধু সংস্কার সংস্কার সংস্কার, এতগুলো সংস্কারে একদম লেজে গুবলেট পাকিয়ে ফেলেছে সরকার। সেটার জন্য আজকে কি হচ্ছে, আজকে সবাই কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। এই যে আজকের যে নাহিদ যে কথাটা বলেছে, নাহিদরাও তো জানতো কোনো না কোনো সময় এমন হতে পারে, তাহলে তারাই কেন এত বাড়াবাড়ি করেছে? সরকার কি জানতো না যে সরকার অফিস বাসা চাচ্ছে না মবের ভয়ে? আমরা তো অনেকবার বলেছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন টকশোর মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, যে এই মবগুলোকে প্রতিহত করুন, সরকার আইনের শাসনটা বলবৎ রাখুন। আইনের শাসন যদি বলবৎ থাকতো এতগুলো মব হতো না। সেই মবের বদলে মব আবার আজকে হওয়ার সম্ভাবনা নিয়ে তারা সরকারি বাসা দখল করে রাখতে চাইতো না। এটা আপনার বুঝতে হয়। আমি এক সময় এমপি ছিলাম, আমি এমপি হোস্টেলেও ছিলাম। যেই মুহূর্তে 14 সালে নির্বাচন হয়েছে, যে দিন যে নির্বাচনটা হওয়ার কথা ছিল না, একচেটিয়া যখন বিনা ভোটে নির্বাচনটা হয়ে গেল, আমি কিন্তু ওই মুহূর্তে 5 তারিখে নির্বাচন হয়েছিল, আমি কিন্তু 6 তারিখে মানে রাতটুকু কোনো মতে কভার করে আমি 6 তারিখে বাসা ছেড়ে চলে এসেছি। আমার কথা হলো যে কোনো মূল্যে আমাকে বাসা ছাড়তে হবে। এই বাসাটা জনগণের দেওয়া, এটা আমি একদিনও অপব্যবহার করতে পারি না। তো সেই হিসেবে তারা তো জানতো যে কোনো না কোনো সময় তারা সাবেক হবে, তো সাবেক হইলে তাদের অবস্থাও একই অবস্থা হবে। আপনি একটা জিনিস খেয়াল করেছিলেন, ভাইরাল হয়েছিল খুব, যেদিন মন্ত্রী পরিষদের শপথ নিচ্ছিল তখন 2 জন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা ওখানে দাঁড়ানো ছিলেন ওই জায়গায়। তাদের কেউ জিজ্ঞেসও করে নাই কেমন আছেন বা আসসালামু আলাইকুম, বা ওনারাও কাউকে অসহায়ের মতো তাকিয়ে, আগের দিনের তাদের আচরণ এবং পরের দিনের অসহায়ত্ব দুটোই প্রমাণ করে বাংলাদেশ কতটা ভালনারেবল অবস্থার মধ্যে আমরা কত আপনার অহংকার করি। এই অহংকারের মিনিমাম 2 পয়সা দাম নাই, অথচ আমরা কারণে অকারণে অহংকার করি, সময় অসময়ে অহংকার করি, এবং সেই অহংকারকে কেন্দ্র করে আমরা কাউকে পিটাতে পিছপা হই না, কাউকে মেরে ফেলতে পিছপা হই না, কাউকে গুম করতে পিছপা হই না। এই জায়গাগুলো থেকে আজকে যদি সত্যিকার অর্থে বিচারটা নিয়ে আসতো, যে যা হবার হয়ে গেছে, আমি যেমন অনেক টকশোতে বলেছি, প্রথম ওই 3 দিন কি হয়েছে, ওই 3 দিন সরকারবিহীন 3 দিন, সেটা নিয়ে এখন আমরা কোনো কথা বলতে চাই না। বাট তারপরে মবকে নিজের হাতে তুলে দিবেন না। অথচ আপনার কোন একটা সেমিনারে আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের চিফ ট্রাইব্যুনাল উনি বলে ফেললেন যে মবকে নিয়ে কেউ কোনো কথা বললে তাকে স্বস্তিতে থাকতে দেওয়া হবে না। এই যে কয়দিন আগের ঘটনা, 1 মাসও হয় নাই, সেই মানুষগুলো আজকে অসহায় কত। যারা অসহায় হবে অথচ ওই সময়টায় বুঝবে না যে আমার 2 দিন পরে আমার জন্য অসহায়ত্ব দাঁড়িয়ে আছে, তাহলে কিসের জন্য এত আস্ফালন করা? এই আস্ফালনটা আজকে যারা সরকারে আছে, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে এখান থেকে শিখে নেওয়ার জন্য। অবশ্যই ফ্যাসিস্টের কাছ থেকে তো চরম শেখা আছে, তারপরে আবার আপনার এই যে উপদেষ্টা মন্ডলী ইন্টারিম গভর্নমেন্ট থেকেও শেখার আছে। ইন্টারিম গভর্নমেন্ট যদি এত শত কাজ, ওই অন্যায় অপকর্মগুলোকে যদি আপনার উৎসাহ না দিত বা আইনের অনুশাসনের মাধ্যমে দমন করত,
তাহলে কিন্তু আজকে তাদেরকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হতো না। তো সেই জন্য আমি বলতে চাই, যেটাই সে ওনারা করুক না কেন, বাসা তো ওনাদেরকে ছাড়তেই হবে। কারণ আবার যারা হয়েছেন তারাও তো বাসা নেওয়ার জন্য লাইন দিয়ে আছেন, তাদেরকেও তো ছেড়ে দিতে হবে। তারাও আবার যখন আবার অন্য কেউ আসবে তারাও ছেড়ে দিবে, এটাই নিয়ম। পৃথিবীর পালাবদলের নিয়ম এরকমই। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, যত বাস্তবতার মুখোমুখি হবেন, ততটাই তার জন্য লাভ, সমাজের জন্য লাভ, দেশের জন্য লাভ। ধন্যবাদ দিলীপা। আমি একটু মামুন মাহবুবের কাছে যেতে চাই। মামুন ভাই, আমরা এই সাবজেক্টে একটু আপনার কাছে মতামত জানতে চাই। আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি এর আগে দুবার প্রসঙ্গটা তুলেছেন, আজকে তিনি আবার তুলেছেন। আজকে চ্যানেল ওয়ানে তিনি একটা ইন্টারভিউতে আবার বলেছেন যে সেই স্নাইপার রাইফেল, তিনি বলছেন যে আমাদের দেশে পুলিশের কাছে স্নাইপার রাইফেল কবে দেওয়া হবে, আসলে দেওয়া হয়েছে কিনা, এবং ওই স্নাইপার রাইফেল যখন মাঠে ব্যবহার হয়েছে 5 আগস্টের আগে পরে, তখন অনেক মানুষকে সেই সময় দেখা গেছে, তিনি বলছেন যে আমাদেরকে অনেককে আমাকে দেখে মনে হয়েছে তারা আমাদের বাংলাদেশের নাগরিক, ভিন্ন কোনো দেশের নাগরিক। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার একটি ইন্ডেমনিটি দিয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে। এই ইন্ডেমনিটি কতটা কার্যকর হবে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করতে গেলে? যারা মাহবুব, আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই যে এই ইন্ডেমনিটি পুলিশ হত্যাকাণ্ডের তদন্তে কোনো বাধার সৃষ্টি করবে কিনা? জি, ধন্যবাদ জনাব আতিক রহমান পূর্ণিয়া, আপনার এই অত্যন্ত বিশ্লেষণধর্মী চিন্তা এবং সাহসী অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আমার সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, সহ-আলোচক, তাকে শুভেচ্ছা, এবং আপনার অগণিত সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের শুভেচ্ছা। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে ছোট্ট একটা ইতিহাসের কাছে আমরা ফিরে যাই। দেখেন, একটা জন আন্দোলন, গণবিস্ফোরণের মুখে সরকার পতনের পর ইউনূস সাহেব যেভাবে নিজেকে জাহির করেছিল যে এটাই বোধহয় বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার, তা তো নয়, এটি পঞ্চম সরকার। প্রথমে ডক্টর জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে অস্থায়ী সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম, আনথিঙ্কেবল ছিল। এবং ওই সময় নীলুফার আপারাও ছাত্র আন্দোলন, আমরাও ছাত্র আন্দোলনের নানা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে, এবং জেহাদের লাশ, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা জেহাদের লাশকে অপরাজেয় বাংলার সামনে রেখে 23টি ছাত্র সংগঠন মিলে, অর্থাৎ জাতীয়তাবাদী ছাত্র দল, মুজিববাদী ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, বাসদ, আমি যে ছাত্র সংগঠন করতাম গর্বের সঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ, এই যে জহিরুদ্দিন স্বপন ভাইরা থেকে শুরু করে হাবিবুর রহমান, হাবিব, মোস্তাফিজুর রহমান, বাবুল, মারা গেছেন শফি আহমেদ সহ, আমানুল আমান, অবশ্যই খায়রুল কবির খোকন, সবাই একটা ঐক্য হলো, প্রথম সর্বদলীয় ছাত্র ঐক্য। এবং তার নেতারা বলেছিল যে 16ই ডিসেম্বর এরশাদকে সেলুট নিতে দেব না জাতীয় স্মৃতিসৌধের বা বিজয় দিবসের মার্চ পাস্টে, এবং আসলে তাই হলো। 6 ডিসেম্বরে এরশাদ নামক স্বৈরাচারের পতন হলো, এবং 10ই নভেম্বরে অত বড় আন্দোলন, নূর হোসেনের আত্মত্যাগের পর অনেকেই হতাশ হয়েছিল এরশাদের বোধে পতন হবে। তারপরে যখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে সবাই আস্থা রাখলো যে আপনি হন আমাদের ভাগ্য বিধাতা, উনি কিন্তু আমার স্মরণে আছে, খুব সম্ভবত 9 কি 10ই ডিসেম্বর ছাত্র নেতারা দেখা করতে গিয়েছিল, উনি বলেছিলেন তোমরা যার যার ক্যাম্পাসে হলে ফিরে যাও, তোমাদের কাজ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, আমি খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেব, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, যার মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র নতুনভাবে শুরু হলো। বেগম খালেদা জিয়া প্রয়াত দেশ নেত্রী প্রধানমন্ত্রী হলেন, শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী। এটা তো আমাদের দেশে আছে। তারপরে আরো আপনার 3টা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, নানা আন্দোলন, নানা লড়াই সংগ্রামের মধ্যে। ইউনূস সাহেব যেটা করলেন, তিনি প্রথমেই ছাত্রদেরকে, আমাদের এই তরুণ প্রজন্মকে নষ্টের দিকে ধাবিত করলেন, তাদেরকে উপদেষ্টার মধ্যে নিলেন, তারপরে বললেন তারা আমার নিয়োগকর্তা। তারপরে তার সঙ্গে খুব সম্ভবত স্মৃতি যদি বিভ্রাট না হয়, সম্ভবত 18ই আগস্ট অথবা 24শে আগস্ট আহতরা দেখা করতে গেল যে স্যার অনেক জায়গায় তো ফ্যাসিস্ট বিগত সরকারের লোক রয়ে গেছে প্রশাসনে, আপনি একটু উদ্যোগ নেন। আমার এখনো মনে আছে তার উত্তর, তোমার গ্রামে নাই, তোমার শহরে নাই, তুমি কি করছো, মানে মারো। এবং এত বড় সর্বনাশ এই 18 মাসে ইউনূস সাহেব যে করলেন। এবং আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা অন্যতম দূরদর্শিতাকে সম্মান করি। উনি কিন্তু 5ই আগস্টে এই ছাত্র নেতাদের বলেছিল
ওরা বলেছিল একটা বিপ্লবী সরকার, উনি বলেছিল না, একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার করো, 3 মাসের মধ্যে নির্বাচন দাও। আসিফরাই বলেছে, আসিফ মাহমুদ। তো সেটা উনি ঠিকই বলেছিলেন। তো যাই হোক, এখন তো আফটার অল এত কিছুর পরও নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার, যাত্রাপথ শুরুতেই ওনারা অনেক ভালো দৃষ্টান্ত দিয়েছে। আমরা প্রত্যাশায় থাকবো যেন আমাদের সমালোচনা করতে না হয়। এখন আপনি যেটা বলছেন যে পুলিশ হত্যার তদন্ত, দেখেন স্বাভাবিকভাবেই বাংলাদেশের অন্যতম বড় বিরোধী রাজনৈতিক দল হিসাবে শেখ হাসিনার পতনের আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল বিএনপি। কারণ আমরা আইনজীবীরা আলাদা সংগঠন ছিলাম, বিএনপির আইনজীবীদের আলাদা সংগঠন ছিল, ইউনাইটেড লয়ার্স ফর্ম করেছিলাম, আমি অন্যতম কোঅর্ডিনেটর ছিলাম, আজকে ভূমি প্রতিমন্ত্রী উনি চিফ কোঅর্ডিনেটর ছিলেন, জয়নাল আবেদিন সব কনভেনার ছিলেন, সব সংগঠন মিলে শেখ হাসিনা বিরোধী আন্দোলন। কিন্তু বিএনপি তো সবচেয়ে বেশি অংশগ্রহণ সব সেক্টরে। কই পুলিশ হত্যার তদন্তের বলায় তো বিএনপির কেউ নার্ভাস হয়নি, এনসিপি নার্ভাস হচ্ছে কেন, তাই না? এবং বাংলাদেশে পুনিয়া ভাই, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, মনিয়াপাও দীর্ঘদিনের পর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের সবচেয়ে সংকট যেটা পুনিয়া ভাই, বা ইভেন পাকিস্তান আমল থেকে বা ব্রিটিশ আমল থেকে, আমাদের দেশের মানুষের সবচেয়ে যেটা দুর্ভাগ্য, দুর্ভিক্ষ, সেটা হচ্ছে কোনো ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হয় না। আমরা তদন্তের আগে একটা প্রিকনসিভ তদন্ত রিপোর্ট বলে দিই। এখন পুলিশ হত্যা তদন্ত যদি দেখা যায়, যেটা এই ব্রিগেডিয়ার সাকত সাহেব শপথ নেওয়ার 3 দিনের মধ্যে বলেছিলেন, ওনার মতো মানুষকে অপমান করে তাকে একটা অন্য অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দিয়ে, ওখান থেকে ইউনূস সাহেব শুরু করলো তার মেটিকুলাস আরেকটা ডিজাইন পর্ব। কারণ পুলিশ হত্যায় তদন্ত হোক, যে কোনো হত্যাকাণ্ডে, তাতে আওয়ামী লীগ সব দায়ী হলে তাদের বিচার হবে, অন্য কেউ দায়ী হলে বিচার হবে, এরা দায়ী হলে বিচার হবে, অন্য রাজনৈতিক দল বিএনপি এনসিপি সহ অন্যরা, আমরা দায়ী হলে। কোনো গণ আন্দোলন তো হত্যার মধ্যে দিয়ে গণ আন্দোলন হয় না, গণবিস্ফোরণ হয় জনতার একটি অভিপ্রায়ের মধ্য দিয়ে। এবং কেউই তো এই, অন্তত বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো তো কোনো হত্যা করে হয়নি। বিএনপি সবসময় বলেছে, যেমন 24-এ নির্বাচনের পর আমার মনে আছে ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা ছাড়াপে বলেছিলেন যে আমরা একটি গণতান্ত্রিক দল, আমরা আন্দোলন, অবরোধ, হরতাল, এর বাইরে কি করতে পারি, এর বাইরে তো গণতান্ত্রিক স্পেস নেই। সুতরাং আপনি যেটা বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার খুব ভালো লেগেছে। আমি চাই এই ভালো লাগা আমার মনে ধারণ করতে, যেন উনি ওইভাবেই কাজ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরশুদিন বোধহয় যে ব্রিফিংটা দিয়েছে, অত্যন্ত ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। রাষ্ট্রপতির ইন্টারভিউরও প্রতিক্রিয়া দিয়েছে যে সব নাগরিকের মৌলিক অধিকার আছে তার মতামত দেওয়া। তো উনি যেভাবে বলেছে যে সব ঘটনাগুলো তদন্ত করবে, আবার উনি মামলা বাণিজ্যের কথা বলেছে, এটাও সত্যি। আমি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী হিসেবে আমি দেখেছি, বিএনপি করে তাদেরকেও এই হত্যা মামলায় আসামি করেছে, কিংবা যার বাড়ি বরিশাল তাকে গাইবান্ধার হত্যা মামলায় আসামি করেছে। এগুলো নানা ঘটনা, এগুলো রিভিউ করবে, সময় লাগবে। তো পুলিশ হত্যার তদন্তে এই যে ইন্ডেমনিটি, আর বাংলাদেশ ইন্ডেমনিটি শব্দটাই খুব আপত্তিকর শব্দ। আমার যদি ভুল না হয়, মনিয়াপাড়াও এরশাদ বিরোধী আন্দোলনের, তখন বোধহয় মনিয়াপা শামসুন্নাহারের জিএস বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরাও তখন তরুণ কর্মী। আমরা তো মনিয়াপা কেউই 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা দায় মুক্তি চাইনি, শাহাবুদ্দিন সাহেবের কাছে চেয়েছিলাম। দায় মানে একটা অপরাধ থেকে মুক্তি, যেটা 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর গণ আন্দোলনে আবার ইন্ডেমনিটি কেন? এটা তো গণ আন্দোলনকে অপমান করেছিল। আমি মনে করি কোন গণতান্ত্রিক সরকারে ইন্ডেমনিটি আন্দোলন হয়েছে জনগণের দীর্ঘদিনের নির্বাচনের মাধ্যমে পুলিশ হত্যায় অনেক সমাজ বিরোধীরাও যুক্ত থাকতে পারে। আমারই ভাই, আপনার মনিয়াপাড়ি বর্বরতা আমরা তো এলাও করি। আরেকটা কথা বলি, এই যে সরকারি
এখন নিয়মিত একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলে আওয়ামী লীগ আপনি তো অনেক অভিজ্ঞ সাংবাদিক, আপনি কোনোদিন কোনো প্রবলেম নেই। উপদেষ্টারা এত ক্ষতি করেছে, মানুষের তারা জানতো না 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, তারা 31শে জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিকল্প ভাষা ইউনিসেফ গর্ব করে বলেছিল না, আমার সব উপদেষ্টা রেডি আছে, যে কোনো সময় অন্য কাজে চলে যাবো, আমাদের জাতীয় জগতে থাকতে হবে। আমার সব লেগেছে কি আতিক ভাই, এরা যে এই বুদ্ধিজীবীরা ইন্টেলেকচুয়াল যে রাজনীতিবিদদের তো মানুষ যে রাজনীতিবিদদের উপরই আস্থা আসিফ নজরুল সহ এই সমস্ত ব্যর্থতা, ক্ষমতার লোভ, এখন যদি মানুষ আপনার মনে থাকবে তিনি বোধহয় আজ থেকে 7-8 মাস আগে বলেছিলেন যে গত উপদেষ্টা কমিটি উপদেষ্টা পরিষদে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে ওনার কাছে। আমি প্রত্যাশা করবো যারা প্রধানমন্ত্রীর অনুমতি নেই, এটি অনতি বিলম্বে তদন্তে যদি বের হয় ওনারা কোনো দুর্নীতি করেননি, আমরা ওনাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু বাংলাদেশের মানুষ তদন্তহীন কোনো কার্যক্রম ধন্যবাদ। জি মোহন ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই প্রসঙ্গটা আপনার কাছে দিতে চাই। আজকে দেখেন দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট গুলো পড়ছিলাম, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট আছে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা বলছে যে হারে অভিযোগ জমা করছে উপদেষ্টাদের নামে, এইভাবে করতে থাকলে এটা রেকর্ড ছাড়া দিবে। মানে এই কয়েকজন উপদেষ্টা, বিশেষ করে আসিফ নজরুলের নামে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ এসছে, এগুলো ইন্ডিপেন্ডেন্ট নিউজ করেছে। আসিফ নজরুল জামিনের জন্য টাকা নিয়েছেন, আরো বিভিন্ন জায়গা থেকে জামিন নিয়েছে। সৈয়দ রেজওয়ানের নামে অভিযোগ এসছে, এই নামগুলো এসছে, পত্রপত্রিকা এসছে বলে আমি বলছি আপনাদেরকে। এই দুর্নীতির অভিযোগে সরকারের কি করণীয়, এবং এই দুর্নীতি দমন কমিশন এখন যেটা আছে, এটা ডক্টর ইউনূসের সাজানো কমিশন, তাহলে এগুলার প্রতিকার কি আমরা পাবো কিনা? নীলোফার চৌধুরী মনি, আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। মোহন ভাই, মনে সম্ভবত আবার এসছেন। ওকে, আমি জি আচ্ছা, একটু বোধহয় কারিগরি সমস্যা হচ্ছে, আমরা মনে আমাকে পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। মোহন ভাই, এই যে দুর্নীতির এই বিশাল রেকর্ড সংখ্যক অভিযোগ জমা পড়ছে, এই রেকর্ড সংখ্যক অভিযোগ এই সরকারকে কিভাবে মোকাবেলা করা উচিত, এবং এই দুর্নীতি দমন কমিশনের উপরে মানুষের আস্থা কতটুকু এ নিয়ে জানেন, মানুষের পাবলিক পারসেপশন কিরকম, এটা কিভাবে মোকাবেলা করা উচিত? মাউন্ট ভাই, আপনার এখানে মিউট হয়ে গেছে। এখন শুনতে পাচ্ছেন? জি জি, ঠিক আছে ঠিক আছে। যেমন ব্যুরো ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন, সেটি কিন্তু দুর্নীতি দমন কমিশন হলো বিএনপি 2006 আমলে প্রয়াত সাবেক আইনমন্ত্রী মধুচ্ছেদ বেগম জিয়া। জি, যে মনে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ মোহন ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। মনিপা, আমি জানতে চাচ্ছিলাম, এই যে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ করছে কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে, এবং আপনি আগের প্রশ্নটা নিশ্চয়ই শুনতে পেরেছেন, এখানে আসিফ নজরুলের নাম এসছে, সৈয়দ রেজওয়ানের নাম এসছে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম এসছে, মাহফুজ আলমের নাম এসছে। এই সরকারের কিভাবে এটাকে ট্যাকেল দেওয়া উচিত, এবং এখনকার যে দুর্নীতি দমন কমিশন, তার উপরে কি আমরা আস্থা রাখতে পারি কিনা? দেখেন, আমি মনে করি যে কেউই আইনের ঊর্ধ্বে না, কোনো মানুষকে আইনের ঊর্ধ্বে রাখা যাবে না, এবং এই সরকারকে শিক্ষা নিতে হবে যে সেই দিন পর্যন্ত যাতে দুর্নীতি না আসে আমি সেইভাবে কাজ করব। আর পাশাপাশি আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ এসেছে সেটাকে খতিয়ে দেখতে হবে, সেটাকে খতিয়ে দেখে সেটার আমি মনে করি আইনের অনুশাসনের মাধ্যমে সেটার সমাধান করতে হবে। আমি যেই হোক না কেন অপরাধী, সমান শাস্তি সবার জন্য কাম্য, এবং সেটা করতে পারলেই সরকার, আমার কাছে ধারণা যে সরকার যদি মনে করে যে আমাকে একটা ইলেকশন করে দিয়েছেন আমি তার সবকিছু নিজ গুণে ক্ষমা করে দিব, সেটা হতে পারে না। প্রত্যেকটা মানুষকে এইখান থেকে উদাহরণ হয়ে থাকলে
পরবর্তী মানুষগুলো এখান থেকে শিক্ষা নিবে। এবং এই জন্য আমি মনে করি যে খুব দরকার স্বচ্ছতার মাধ্যমে এই কাজ করা। আর দুর্নীতি দমন কমিশন যদি সরকার নিরপেক্ষ থাকে, সরকার যদি নিরপেক্ষভাবে যে কোনো অভিযোগের শাস্তি মওকুফ করার শাস্তি প্রদান করেন, তাহলে আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন তার নিজস্ব কাজে গতি ফিরে পান। মনে বা আপনার কাছে আমি দুঃখিত, ভিন্ন একটা ইস্যুতে একটু মতামত জেনে আমি মামুন ভাইকে দিয়ে শেষ করবো। এটা হলো আজকে দুজন আলোচিত আওয়ামী লীগ নেতার জামিন হয়েছে, একজন সেলিনা হায়াত আইভী আর একজন হচ্ছে বদিউল জামান বদি টেকনাফের। দুইটা জামিন নিয়ে দুই রকম মানুষের মধ্যে পারসেপশন আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছেন, এইটাকে এই এনসিপির নেতারা সাজিস আলমরা দেখলাম, সাজিস আলম বলছে যে ভোটের আগে বিএনপি মিটিং করেছে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের সব ভোট পেয়েছে, এই জন্য এখন আওয়ামী লীগের লোকজনকে জামিন দিয়ে দিচ্ছে। আসলে কি আওয়ামী লীগের লোকজন জামিন পাওয়ার যোগ্য না? যদি সাজিসরা যা বলেন বা ডক্টর ইউনূস যেভাবে চালিয়েছেন, যে তাদের জামিন পাওয়া উচিত না? দেখেন, সার্জিসরা কি বললো সেটা নিয়ে আমার মিনিমাম মাথা ব্যথা নাই, কারণ আমি আইনের পক্ষে কথা বলতে চাই। আমার কথা হলো যে অতীত সরকার যে অবস্থা করেছে, জামিন দিয়ে তারপর আমার জেল গেট থেকে নতুন মামলা দিয়ে আবার জেলে পাঠিয়েছে বারবার। বিএনপি তো 31 দফা বলেন আর যেভাবেই বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি তো বলেছেন উনি ব্যতিক্রম ধর্মী রাষ্ট্র পরিচালনা করবেন, উনি অনেক কিছু অভিনবত্ব আনবেন, নতুনত্ব আনবেন, মানুষের জন্য যেটা কাজে দিবে সেই কাজগুলো করবেন। আমার কথা হচ্ছে, যদি একজন মার্ডার কেসের আসামিও জামিন পেয়ে থাকে তার আইনের ফাঁক ফোকরের মাধ্যমে, এখানে মামুন ভাই খুব ভালো বলতে পারবেন, যদি জামিন পেয়ে থাকেন তো জামিন যারা পেয়েছে তাদের তো শাস্তি মওকুফ হয় নাই, তাদের মামলা তো চলমান। সেখানে চলমান মামলায় আপনার কি হবে এটা পরবর্তীতে কোর্ট, তার উইটনেস, তার মামলার মেরিট, এগুলোর উপর ডিপেন্ড করবে। এটার সাথে জামিনের কোনো সম্পর্ক নাই। বরং জামিন দিয়ে আবার নতুন মামলা দিয়ে জেলে ঢুকালে আপনার জিনিসটা দেখতে খারাপ দেখা যেত, যে তুমিও যা আমিও তাই। তো আমরা তো সেটা হতে চাই না। তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না? আমরা তো এই জিনিসটা কায়েম করতে চাচ্ছি। তাহলে আমরা কেন এই কাজগুলাতে আমরা বাধা বিপত্তি সৃষ্টি করব? জবরদস্তি করে একজন মানুষকে যদি আপনি ধরে রাখেন, একজন মানুষের উপর যদি চাপ প্রয়োগ করেন, তাহলে কিন্তু সাধারণ জনগণ ওই মানুষটা যত খারাপই হোক তার পক্ষে চলে যায়। আমরা ইতিহাস থেকে এইভাবে অনেক রকম আমরা শিক্ষা নিয়েছি। আজকে আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের মতো করে ছেড়ে দিতেন, দেখতেন জাতীয় পার্টি যেমন শূন্য ভোটে পাশ করেছে, আওয়ামী লীগও তাই হতো। কিন্তু আপনার আওয়ামী লীগকে তারা এত বেশি চাপাচাপি করলো, নির্বাহী আদেশে নিষিদ্ধ করলো, বন্ধ করলো। এইসব করাতে আওয়ামী লীগের প্রতি মানুষের আপনার একটা সিম্প্যাথি বেড়েছে বলে আমি মনে করি। সেটা না করে আওয়ামী লীগ যা করেছে তার বিচার হবে, আমি চাই তার বিচার হোক। কিন্তু আমি চাই না যে সে আমাকে যেভাবে টর্চার করেছে আমিও তাকে সেইভাবে টর্চার করব। আমি বিচারের কাঠগড়ায় নিয়ে, যেটা জনাব তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী উনি বলেছেন যে বিবিসি বাংলাকে, যে আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। ঠিক আমি ওই একই কণ্ঠে বলতে চাই, আমার নেতার কণ্ঠে, যে আমরা প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই।